অধিকারের অধীনে প্রকল্পবাবু ঠিকই বলেছেন আমাদের বিধায়ক, এসটি 172টি, এসসি 29টি এবং অসংরক্ষিত 29টি। এই যে স্নাতক শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের আপনি যেটা বললেন কি আছে, কি ল্যান্ড করে, আবার তিনি কি বললেন যে কি জানি কি কোঅর্ডিনেশন, যাই হোক আদান প্রদান। তো এই আদান প্রদানের মধ্যে এই শূন্য পূরণের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখানে 100% যে রোস্টারের মাধ্যমে সেটা কিন্তু ঠিক করা হয়েছিল এবং যথারীতি 230টি পদের সংরক্ষিত আসন পদের সংখ্যা 20% বেশি হয়ে যাওয়ার কারণে ত্রিপুরার মাননীয় উচ্চ আদালত একটি মামলা হয় এবং সেখানে টিআরপিটি স্নাতক শিক্ষকের নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করলেও দপ্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। মাননীয় উচ্চ আদালত উক্ত মামলার নিষ্পত্তি করে যে রায় প্রদান করেছেন তাতে নির্দেশ দিয়েছেন যে স্নাতক শিক্ষকের পদের মোট সংখ্যা পূরণের জন্য যে 50%-এর উপরে যে কোনো রিজার্ভেশন সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে, এটা কিন্তু এই রায়ের কারণ এখানে এসটি এসসি আছে আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার রিভিউ পিটিশন এসএলপি এই কারণে কিন্তু সেই চাকরিটা দেওয়া যায়। আর মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বললেন, এইসব কারণে আমাদের যে 22-23-এর জন্য করা হয়নি, লাস্ট যেটা হয়েছে আমি বলছি আপনাকে 18-19-এ 869 জন দেওয়া হয়েছে, 2019-20-এ 444, 2020-21-এ আপনি জানেন যে তখন কোভিডের মহামারী তখন হয়নি এবং 2021 আমাদের 2022-23-এ 158 জন দেওয়া হয়েছে। এর মধ্যে এইসব কারণে কিন্তু অনেক বিষয় কিন্তু আমরা কিন্তু তারপরেও যখন ট্রাই করি, এই ট্রাইয়ের মধ্যে এই যে আপনার সাব জুডিস হয়ে যাওয়াতে আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব। এই হচ্ছে বিষয়। কি করবো, করার নেই। এখানে তো আমরা যেহেতু 50%-এর উপরে দিতে পারবো না, আবার বলেছে যে ক্যারি ফরওয়ার্ড খুব ভেরি সেন্সিটিভ ইস্যু। তো সেই জায়গায় বাধ্য হয়ে আমরা গেলাম। আর যদি আপনার ওই বিষয়টা আপনি বলেন তাহলে আমি এখানে ফিক্সড পে যে বিষয়টা আপনি বলেছেন আমার মনে হয় সবার জানাটা দরকারি। ত্রিপুরায় যে ফিক্সড পে ভিত্তিক যে নিয়ম নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময়, জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করে এবং বিভিন্ন বিভাগ এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে দিতে পারে তার জন্য একদম চাপ যাতে একবারে না আসে তার জন্য এই ফিক্সড পে ভিত্তিকটা ওনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে। এখন ওনারা বলছেন যে এসএলপি কেন উঠে না, তখন তো আপনারা এই কারণে ফিক্সড পে করেছেন। এখানে পলিসি কিন্তু করেছেন। তো গভর্নমেন্টের না এটা ডাবল ইঞ্জিন তো আর ডাবল কোর্ট না। করছেন না আপনি একটা কথা আপনি যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে তারা কিন্তু সৃষ্টি করেছেন। বুঝতে হবে আপনি এগুলো সমস্ত, আপনি টিআরডিসি বলুন, আপনি জুট মিল বলুন, আপনি সর্বশিক্ষা বলুন, সব আপনাদের সময় এগুলো হয়েছে। এগুলো বুঝতে হবে আপনাদের। প্রতিশ্রুতি তো আপনারাই দিয়েছেন। আরে প্রতিশ্রুতি কথাটা আপনার প্রতিশ্রুতি কি দেবো আমরা যেটুকু করছি সেটি কথা বলছি। এগুলো তো আইনের বিষয়। এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক নিয়োগ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছিল ওনাদের সময়, প্রশাসনিক কাঠামোর একটা বড় অংশ এই নিয়োগ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল
ফলে এই নীতিকে সম্পূর্ণভাবে বাতিল করা বা হঠাৎ পরিবর্তন করা প্রশাসনিক ও আর্থিক উভয় দিক থেকে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। That we have created. কারণ আমাদের পক্ষে হতো আমাদের যে রেভিনিউ, আমাদের রেভিনিউ সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন যে নন ট্যাক্স এবং নেট ট্যাক্সেবল খুব সীমিত আয় আমাদের, সেটা আপনারাও বুঝেছিলেন। আমাদের সমস্যা হচ্ছে এখন পট করে আমরা যদি বন্ধ করি তাহলেও বিপদ, আবার না করলেও বিপদ। আমরা তো এর আগে আপনাদের আমাদের আশার আগে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে যদি আমরা এটি করি তা আমাদের আর্থিক না না ফিক্সড চাইতেও আরো অদম আউটসোর্সিং আরে ফিক্সড তো ভালো, তার তো আশা আছে। আউটসোর্সিং ইউজ এ থ্রু আরে আউটসোর্সিং সবসময় ছিল, আউটসোর্সিং সবসময় ছিল। আমি যেটা বলছিলাম যে এই আর্থিকভাবে যে সীমাবদ্ধ আমাদের এই রাজ্য, এই রাজ্যের নিজস্ব কর বা অপর রাজস্ব আয়ের পরিমাণ সীমিত হয়, রাজ্যের বাজেটের একটা বড় অংশ নির্ভরশীল, আমাদের বাজেটের বড় একটা অংশ। মাননীয় বিধায়ক গোপালবাবু তো লার্নেড ম্যান, লার্নেড অ্যাডভোকেট, প্লিজ লিসেন প্লিজ। আচ্ছা আচ্ছা প্লিজ বসুন। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের মাননীয় বিধায়ক সুদীপবাবু কিন্তু বুঝেছেন, এর জন্য বলছেন যে এটা বলার জন্য। কেন্দ্রীয় করের আমরা যে ডিপেন্ড করি কেন্দ্রীয় করের উপর আমরা নির্ভর করতে পারি, কেন্দ্রের অনুদান, তাছাড়া ঋণ গ্রহণ, আমাদের আবার ঋণেরও কিন্তু একটা ক্যাপিং আছে যে ৩,০০০ সামথিং এর উপরে আপনি বেশি করে ঋণও নিতে পারেন। এই অবস্থার মধ্যে সরকারকে চালাতে হবে। এখানে যে বিভিন্ন যে অর্থ কমিশনের প্রতিবেদনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির এই আর্থিক সীমাবদ্ধতা বিষয়টি শুধু আমাদের এখানে না, নর্থ ইস্টার্ন জন্য সবাই কিন্তু এই প্রবলেম হচ্ছে, মানে ছোট ছোট রাজ্যগুলো আমি বলছি। এখানে 10ম এবং 11তম অর্থ কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল যে রাজ্যগুলোর নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, বিশেষত বেতন ও পেনশন বাবদ ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলোকে সতর্ক বেতন ব্যয় রাজ্যের মোট রাজস্ব ব্যয় একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে। পরবর্তীতে 11, 13তম এবং 14তম অর্থ কমিশনে রাজ্যগুলোর আর্থিক শৃঙ্খলা, যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, তার জন্য রাজস্ব ঘাটতি কমানোর উপর গুরুত্ব আরোপ করেছে। কাজে আমার যে রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ালে হবে না, দাবি করা যায়, আপনারাও বুঝেন যারা সরকার চালিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে আমরা চাই যে ঠিক আছে গিয়ে তো দিতেই হবে, আমরা দিচ্ছি এগুলো, কিন্তু এরও তো এই না যে আমি সব গিলিয়ে দিলাম এরপরে কোনো কাজ হবে না, এটা ব্যালেন্স করে চলতে হবে। এখানে এই আর্থিক বাস্তবতার প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার ফিক্সড পে ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেটা আপনারা চালিয়েছেন সেটাই আমরাও কিন্তু সেটা কন্টিনিউ করতে আমরা কনসিডার করেছি এবং সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আমি জানি না ইন ফিউচারে ওয়েদার ইট উইল বি কন্টিনিউড অর নট, আমরা দেখবো এটা নিয়ে, কারণ এটা একটা প্রবলেম আমি বলতে গেছি। কিন্তু আপনারা নিশ্চয় চিন্তা ভাবনা করে সেটা বলে করেছেন, আমরা এখন ফট করে সেটা বন্ধ করতে পারবো। ত্রিপুরা সরকারের মোট ব্যয়ের একটা বড় অংশ বেতন এবং পেনশনে কিন্তু চলে যায়। তাছাড়া রাজ্যের মোট ব্যয় আপনারা শুনেন, বেতন এবং পেনশন বাবদে ব্যয়, সুদ, সামাজিক পেনশন, ভর্তুকি ও ঋণ পরিশোধ যুক্ত করলে মোট খাতে যায় কমিটেড এক্সপেন্ডিচার, এরপরে বাইরে তারপরে আমরা অন্যান্য ডেভেলপমেন্টের ওয়ার্ক ইত্যাদি করতে হয়। মাননীয় ত্রিপুরা এটা বেতন স্কেল প্রদানের নির্দেশ দিতেন। আমরা
রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্তের পর সরাসরি সেটা আমাদের পলিসি, অথচ যেহেতু হাইকোর্ট থেকে দিয়েছে সেটা আমাদের উপর, কিন্তু সেটা আমাদের বাধ্য হয়েছে আমরা কিছু একটা করতে সেটা। তো সেখানে আমরা কি করলাম আপনারা সবাই জানেন, তখন মাননীয় হাইকোর্ট রায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হলে, যদি এটা হয় হাইকোর্টের এই রায় যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যে সকল কর্মচারীরা যারা আছেন তাদের নিয়মিত বেতন স্কেল প্রদান করতে হবে। যদি নিয়মিত আমরা দিই তাহলে অতিরিক্ত প্রায় 4,000 কোটি টাকা আমাদের তার মধ্যে আমাদের টাকা, কোথার থেকে আমরা পাবো সেই টাকা। স্যার, লিডার অফ দ্য হাউস বলছেন সিএম সাহেব কি শেষ করছে? সিএম সাহেব শেষ করলে বক্তব্য, তারপর দেখেন না কি বলছেন এগুলি। ইনফ্রাস্ট্রাকচারে সাকসিতে আমরা অনেক কিছু করছি। আরে আমরা সাকসিতে ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি, তারপর এবং সেখান থেকে যখন আয় বাড়বে তখনই আমরা এগুলো কভার করতে পারবো। কাজে এই কারণে কিন্তু ওই যে সংবিধানের আর্টিকেল 136 এই কারণে আমরা এই এসএলপি দায়ের করেছি, যাতে মানে আমাদের উপরে এখন এই যে বেশি সংখ্যক লোক 5 বছরের মধ্যে আরো আপনি সময় পেয়ে যাবেন, একটু সময় পাবেন যাতে আরো কাউকে দেওয়া যায়। 5 বছর পর এমন একজন ব্যক্তি নেই যাকে আমরা রেগুলার করছি, আমরা কিন্তু করছি সবাই। একজন ব্যক্তিও 5 বছরের পরে কিন্তু আমরা সেটা এমন না যে রেগুলার করছি, তাদেরকে একজনও বাদ দেয়। তো সেই কারণেই আমরা এসএলপি আমরা সেটা করেছি, বিকজ অফ আওয়ার রিসোর্স, যে ফাইন্যান্সিয়াল রিসোর্স, তার উপর ভিত্তি করে আমরা এসএলপিটা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রশ্নপত্র মাননীয় সদস্যগণ। প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর